হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য ছোট গল্প নদীর বিদ্রোহ। আমি এখানে করেই দিয়েছি পর্ব ১, অর্থাৎ আজকের যে পর্বটা সেই পর্বটা এই পুরো পাঠ্য গল্পটি ধরে লাইন বাই লাইন বিশ্লেষণ, তার ছোট্ট ছোট্ট অংশের ব্যাখ্যা, মূল গ্রন্থ এবং গল্পটা ঠিক কী বলতে চাইছে সেই বক্তব্য বিষয় সম্পর্কে যাবতীয় কিছু যা খুঁটিনাটি আলোচনা করবার সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এটার সঙ্গেই ডেসক্রিপশনের তলায় লিংকে দেওয়া যে ভিডিওটা থাকবে সেখানে এটার ওপর ভিত্তি করে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আলোচনাও করে দিয়েছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের পড়া আরম্ভ করে দিই। নদীর বিদ্রোহ। প্রথমেই লেখক পরিচিতি অংশ খুব ছোট্ট করে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, জন্ম ১৯০৮ এবং মৃত্যু ১৯৫৬ খ্রিস্টাব্দে। খেয়াল রেখো, মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম নয়, প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার লেখা প্রথম গল্পটির নাম হচ্ছে অতসী মামি। প্রথম যে উপন্যাসটি তিনি রচনা করেন তার নাম দিবারাত্রির কাব্য, কিন্তু দিবারাত্রির কাব্য প্রথমেই প্রকাশিত হয়নি। তার প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম হচ্ছে জননী। তাহলে প্রথম প্রকাশিত উপন্যাস জননী। কয়েকটা উল্লেখযোগ্য গল্প গ্রন্থের নাম আমরা দেখে নেব, গল্প সংকলন গ্রন্থ যেগুলো, কেমন? যেমন প্রাগৈতিহাসিক রয়েছে, সরীসৃপ রয়েছে, বউ রয়েছে, অতসী মামি ও অন্যান্য গল্প রয়েছে, এরকম আরও অনেকগুলো রয়েছে। আমি এখানে মোটামুটি 4টে দিয়েছি। উল্লেখযোগ্য উপন্যাস তার অনেকগুলোই রয়েছে, তার মধ্যে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সবচেয়ে বেশি জনপ্রিয়তার দাবি রাখে। এবারে এসো আমাদের যে পাঠ্য গল্প নদীর বিদ্রোহ, তার মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থ হচ্ছে সরীসৃপ। যে গল্প গ্রন্থগুলো আমরা এইমাত্র দেখে এলাম তার মধ্যে একটা সরীসৃপও ছিল। এই সরীসৃপ গল্প গ্রন্থেরই অন্তর্গত হচ্ছে নদীর বিদ্রোহ। নামটা থেকেই মোটামুটি এইটুকু আন্দাজ করা যায় যে গল্পটা নদী কেন্দ্রিক, আরও ভালো করে বলতে গেলে নদীর বিদ্রোহ কেন্দ্রিক। নদী তাহলে কেন বিদ্রোহ করতে চাইছে? কিসের বিরুদ্ধে তার বিদ্রোহ? এই বিদ্রোহে সে কি সফল হচ্ছে বা সফল হবে, নাকি যন্ত্র সভ্যতা যার বিরুদ্ধে তার এই বিদ্রোহ, সেই যন্ত্র সভ্যতা বিদ্রোহকারীকে তো বটেই, এমনকি যারা সেই বিদ্রোহকারীর সমর্থনে কথা বলছে তাদেরকে পর্যন্ত স্তব্ধ করে দেবে, সেটাই এই গল্পের মূল উপজীব্য বিষয়। শুরু করছি আমরা টেক্সট। নদীর বিদ্রোহ। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। তাহলে এইটুকু অংশের মধ্যে দিয়ে আমরা নতুন সহকারীকে যেভাবে পেলাম, এটুকুই বুঝতে পারলাম যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথেষ্ট সম্মান করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সচরাচর তিনি কোনো বাদানুবাদে জড়িয়ে পড়তে চান না। সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হ্যাঁতে তাঁরও হ্যাঁ, তার নাতে তাঁরও না। এবারে এসো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানুষটি সম্পর্কে আমরা এখন ছোট্ট করে একটু জানবো, তারপরে ধীরে ধীরে আরও জানতে জানতে এগোবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এই যে ছোট্ট স্টেশনটার কথা রয়েছে সেই স্টেশনের স্টেশন মাস্টার হলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
ভদ্রলোকের নাম নদের চাঁদ। এবার তিনি কি করছেন, তিনি 4:45-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিচ্ছেন। একজন স্টেশন মাস্টারের যা কাজ, মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মালগাড়ি, সেইগুলোকে আসা যাওয়া করানো, সেইগুলোকে সিগন্যাল দিয়ে পাস করিয়ে দেওয়া, এইগুলো যেরকম অন্য স্টেশন মাস্টারদের কাজ, বড় বড় স্টেশন মাস্টারের কাজ, সেই রকম কিন্তু নদের চাঁদেরও কাজ। তিনি তাহলে 4:45-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিচ্ছেন। তারপরে তিনি কোথাও একটা রওনা হচ্ছেন নিজেই, কোনো কিছুর একটা উদ্দেশ্যে, যেটা আমরা পরে জানতে পারবো। এবং যাবার আগে তিনি তার নতুন সহকারীকে ডেকে বলছেন যে তিনি তাহলে এখন চললেন। নতুন সহকারী কোনো উচ্চবাচ্য করল না, সে বলল আগে হ্যাঁ। তখন নদের চাঁদ তাকে জিজ্ঞাসা করছেন, আর বৃষ্টি হবে না কি বলো? কারণ আমরা এর পরেই পাবো টানা 5 দিন অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু আকাশটা মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন। কিন্তু যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন এবং এরকম একটা নৈতিক সমর্থন চাইছেন যে আর বৃষ্টি হবে না কি বলো, তখন যদি আমি বলি যে না না আবার বৃষ্টি নামবে, কোথায় যাচ্ছেন, এত কথার মধ্যেই সে যাচ্ছে না, কারণ সে সদ্য সদ্য চাকরিতে প্রবেশ করেছে, চাকরিতে জয়েন করেছে সে। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন এটাই শুনতে চাইছেন যে আর বৃষ্টি হবে না, তখন সেও সেটাই বলছে। যদিও আকাশ মেঘলা, সে মেঘাচ্ছন্ন আকাশের দিকে সেও তাকাচ্ছে, কিন্তু সে মুখে বলছে না আগে না, চারিদিকে জলে জল হয়ে আছে। তবু সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েই বলছে যে না না বৃষ্টি আর হবে না। ঠিক আছে, এবারে তাহলে আমরা এগোচ্ছি। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক। ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। সে মানে তাহলে কে? নদের চাঁদ, অবভিয়াসলি। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। এতক্ষণে তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে স্টেশন মাস্টার, এই যে নদের চাঁদ, সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে 1 মাইল দূরে নদীর ওপরকার ব্রিজের উদ্দেশ্যে। কারণ সেইখানে ব্রিজের ওপরে যে ধারক স্তম্ভটি আছে, সেই ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদীর দৃশ্য সে দেখবে। কারণ সে এই কদিন টানা নদীর দৃশ্যই দেখে এসেছে। কিন্তু 5 দিন অবিশ্রান্ত বর্ষণ হয়েছে, যার ফলে নদের চাঁদের নদীকে দেখা হয়নি। 5 দিনের বর্ষার ফলে নদীর কীরকম চেহারা হয়েছে, কীরকম দেখতে হয়েছে সেই বর্ষণপুষ্ট স্রোতস্বিনীকে, সেইটা দেখবার জন্য নদের চাঁদ ছেলে মানুষের মতো একটা ঔৎসুক্য বোধ করছে। তাই এখন কোনো বাধাই তার কাছে বাধা নয়। আকাশে মেঘের যে অবস্থা, যে কোনো সময় কিন্তু প্রবল ধারায়, মুষলধারায় বর্ষণ হতেই পারে। কিন্তু সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে নদের চাঁদ রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে লাগছে। চারপাশের মাঠ ঘাট সব জলে ডুবে গেছে, কিন্তু অপ্রতিরোধ্য এক আকর্ষণের বশে নদের চাঁদ হাঁটতে লাগছে নদীর উপরকার ব্রিজ লক্ষ্য করে। কারণ 5 দিন সে নদীকে দেখেনি। 5 দিন নদীকে না দেখে আর সে বাঁচবে না। সুতরাং আজকে যে করেই হোক নদীকে তাকে দেখতেই হবে। এবার এই পর্যন্ত পড়ে আমাদের একটু মনে হতে পারে, যিনি একটা স্টেশনের স্টেশন মাস্টার,
একটা গুরু দায়িত্ব তার ওপর নদীর জন্য এই রকম পাগল হওয়া বা এরকম পাগলের মতো তাকে ভালোবাসা কি তার পক্ষে সাজে? এর উত্তরটাই আমরা ঠিক পরের প্যারাগ্রাফে পেয়ে যাব। ৩০ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নিজের এই পাগলামিতে কে তাহলে আনন্দ উপভোগ করে? এই যে কে, কে তার মানে হচ্ছে নদের চাঁদ। নিজের এই পাগলামিতে, অর্থাৎ নদীকে আমার দেখতেই হবে। 5 দিন নদীর সঙ্গে দেখা হয়নি, আর আমি বাঁচবো না নদীকে না দেখলে। এই যে পাগলামিটা, এটাতে সে যেন আনন্দই উপভোগ করে। যদিও সে জানে যে তার বয়স 30 হয়ে গেছে, যদিও সে জানে যে শুধু বয়সের জন্য নয়, সে এমন একটা পদে অধিষ্ঠিত যে পদ যথেষ্ট গুরু দায়িত্বপূর্ণ পদ। যে সমস্ত স্টেশন মাস্টার আছেন দিন রাত মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন, গুডস ট্রেন সমস্ত পাস করানো, সমস্ত তীব্র বেগে ছোটাছুটিগুলো কন্ট্রোল করবার দায়িত্ব যাদের, সেও কিন্তু তাদেরই একজন। হতে পারে সে যে স্টেশনে স্টেশন মাস্টার, সেটা খুব ছোট স্টেশন, সেটা খুব তুচ্ছ একটা স্টেশন, কিন্তু তাই বলে দায়িত্বটা তো আর ছোট নয়, দায়িত্বটা তুচ্ছ নয়। সুতরাং বয়সের জন্য যদি নাও হয়, তার এই গুরুদায়িত্বপূর্ণ পদমর্যাদার অধিকারী হয়েও কি নদের চাঁদের নদীর জন্য এই রকম পাগল হওয়া সাজে? সাজে না। নদের চাঁদ সব বোঝে, নিজেকে সে শুধু বোঝাতে পারে না যে তার এরকমটা করা অনুচিত। বরং নদীর জন্য এইরকম পাগল হয়ে যাওয়া, নদীকে এইরকম পাগলের মতো ভালোবাসা সে যেন উপভোগ করে। এবারে কি আসছে? অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। তাহলে নদের চাঁদ জানে যে নদীকে এইভাবে ভালোবাসাটা একটা পাগলামি, এক ধরনের অস্বাভাবিকতা। কিন্তু নদীকে এইভাবে পাগলের মতো ভালোবাসবার অস্বাভাবিকতা হলেও নদের চাঁদ সেটার একটা কৈফিয়ত কিন্তু দিতে পারে। কি সেই কৈফিয়ত? নদীর ধারে তার জন্ম হইয়াছে, পুরো এখান থেকে একদম ব্র্যাকেট ওপেন করছি আমরা। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করো। তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখছি যে নদের চাঁদ সব বোঝে। এইভাবে 30 বছর বয়সী এক স্টেশন মাস্টারের পক্ষে নদীকে এই রকম পাগলের মতো ভালোবাসা তার সাজে না। এটা এক ধরনের অস্বাভাবিকতা, এটা এক ধরনের পাগলামি। কিন্তু হোক অস্বাভাবিকতা, হোক পাগলামি, নিজের এই পাগলামিতে সে কিন্তু আনন্দই উপভোগ করে। এবং আরও একটা কথা, তার এই অস্বাভাবিকতার জন্য তার কৈফিয়তও কিন্তু আছে, যে কেন সে নদীকে এরকম অস্বাভাবিকভাবে এইরকম পাগলের মতো ভালোবাসে, তার একটা জবাব কিন্তু তার কাছে আছে। কি সেই জবাব?
ছোটবেলায় যে গ্রামে সে জন্মেছে, নদীর ধারেই তার জন্ম হয়েছে, নদীর ধারেই সে মানুষ হয়েছে, তাই চিরদিন সে নদীকে ভালোবেসেছে। তার দেশের, তার গ্রামের যে নদীটিকে আঁকড়ে ধরে তার বড় হয়ে ওঠা, সেটা হয়তো এই নদীটির মতো এত বড় ছিল না, কিন্তু নদী মাত্রেই তার কাছে ভালোবাসার জিনিস। সেই জন্যই বড় ছোটর হিসেব সেই সময় কি করে, সেই জন্য সেই যে তার গ্রামের নদীটি, সেটা ক্ষীণস্রোতা, আর ক্ষীণস্রোতা বলেই যেন দুর্বল আত্মীয়ার মতোই তার স্নেহ, মমতা, ভালোবাসা পেয়ে এসেছে বরাবর। একবার যখন অনাবৃষ্টির কারণে সেই ক্ষীণস্রোতা নদীটি প্রায় শুকিয়ে যাবার উপক্রম হয়েছিল, তখন নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। ঠিক যেরকমভাবে দুরারোগ্য কোনো অসুখে ভুগতে ভুগতে পরমাত্মীয়ার মারা যাবার উপক্রম হলে মানুষ যেরকমভাবে কাঁদে, সেই রকমভাবেই নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল যখন তার দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে প্রায় শুকিয়ে গিয়েছিল। সুতরাং যে মানুষটা নদীর ধারে জন্মেছে, নদীর ধারে বড় হয়েছে, নদীর ধারে তার সমস্ত কিছু, নদীকে সে আজীবন ভালোবেসেছে, সুতরাং আজকে এত বছর বয়স ধরে লালিত এই অভ্যাসটাকে একদিনে সে কি করে পাল্টাবে? সুতরাং যতই এটা অস্বাভাবিকতা হোক, যতই এটা অন্যের চোখে পাগলামি হোক, এর একটা কৈফিয়ত কিন্তু নদের চাঁদের কাছে আছে। এবারে কি হচ্ছে, এ তো গেল তার দেশের যে ক্ষীণস্রোতা নদী, তার কথা। এই সব কথা ভাবতে ভাবতেই নদের চাঁদ সে ব্রিজের কাছাকাছি এসে পড়েছে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। খেয়াল করো তাহলে, নদের চাঁদ এতক্ষণ তার দেশের যে ক্ষীণস্রোতা নদীটি, তার কথা ভাবতে ভাবতেই আসছিল। এবার ভাবতে ভাবতে যখন সে ব্রিজের কাছাকাছি এসে পৌঁছেছে, তখন তার কর্মসূত্রে চেনা যে নদীটি, সেই নদীটির চেহারা দেখে নদের চাঁদ একেবারে স্তম্ভিত হয়ে যাচ্ছে। কারণ শেষ যখন সে নদীকে দেখেছে, 5 দিন আগে দেখেছে, কারণ তারপর টানা 5 দিন বৃষ্টির ফলে তার সেই নদীকে দেখা হয়নি। এবার 5 দিন আগে যখন সে নদীটিকে দেখেছিল, সেই নদীটি তাতে পরিপূর্ণ জল, বর্ষার জলে পুষ্ট নদী, তার মধ্যে সেই জলের যে উচ্ছ্বাস, সেটা যেন তার পরিপূর্ণতার আনন্দ। কিন্তু 5 দিনের টানা বৃষ্টির পরে নদীর জল বেড়ে গেছে, তীব্র বেগে সেই জল এসে ধাক্কা মারছে ব্রিজের গায়ে ধারক স্তম্ভটিতে। গাঢ় পঙ্কিল জল যেন ফেনিল আবর্ত তৈরি করছে। সব দেখে শুনে মনে হচ্ছে এ তার পরিপূর্ণতার উচ্ছ্বাস মাত্র নয়, নদী যেন আজকে ক্ষেপে গেছে। এতক্ষণ দেশের যে ক্ষীণস্রোতা, দুর্বল, প্রায় শুকিয়ে যাওয়া নদীটির কথা নদের চাঁদ ভাবছিল, তার তুলনায় 4 বছরের চেনা, তার কর্মসূত্রে চেনা এই যে নদীটি, তার রূপ তাই আরো ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত বলে তার চোখে ধরা দিচ্ছে। এবার খেয়াল করো, ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল।
তাহলে কোথায় বসে নদের চাঁদ রোজ নদীকে দেখে? প্রত্যেক দিন এই যে নদীর ওপরে একটা ব্রিজ আছে, ভালো করে বুঝে নাও, নদীর ওপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা ধারক স্তম্ভ, যেটা ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা। সেই ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রত্যেক দিন এই নদীটিকে দেখে। আজও সে তার সেই চিরচেনা জায়গাটাতেই গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যেই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। তাহলে প্রত্যেক দিন নদের চাঁদ কি করে? সে নদীর ওপরকার এই ব্রিজটিতে আসে। ব্রিজের ঠিক মাঝ বরাবর ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা যে ধারক স্তম্ভটি আছে, সেই ধারক স্তম্ভের একেবারে শেষ প্রান্তে এসে বসে এবং বসে তার 4 বছরের চেনা যে নদী তাকে সে দেখে। আজও সেই চিরচেনা জায়গাটিতেই এসে সে বসলো। এবার দেখছে যে 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টি নদী ফুলে ফেঁপে উঠেছে। এটা ঠিক পরিপূর্ণতার আনন্দের প্রকাশ নয়। নদী যেন উন্মত্ত হয়ে গেছে আজকে, নদী যেন ভয়ঙ্কর রকমের ক্ষেপে গেছে আজকে, এবং তার জলগুলো এত উঁচু হয়ে হয়ে বইছে যেন হাত বাড়ালেই স্পর্শ করা যায়। সেই জলের স্রোত ধারক স্তম্ভের এপাশে বাধা পাচ্ছে, বেরোতে পারছে না তার স্বচ্ছন্দ স্বাভাবিক গতিতে। সেই জন্যেই যখনই বাধা পাচ্ছে একটা ফেনিল আবর্ত, একটা ঘূর্ণিপাকের মতো সৃষ্টি করছে। এই যে ফেনিল আবর্ত, এই যে ভয়ঙ্কর বেগ, সেটার জন্যই নদীকে মনে হচ্ছে যেন কোনো জীবন্ত অস্তিত্ব। তাই তার সঙ্গে খেলা করবার লোভ নদের চাঁদ সামলাতে পারছে না। পকেট হাতড়ে অনেক খুঁজে পেতে একটা পুরনো চিঠি সে পাচ্ছে। চিঠিখানা সে ফেলে দিচ্ছে নদীর সেই ফেনিল আবর্তের মধ্যে। মুহূর্তের মধ্যে সেই ঘূর্ণি জল কোথায় যে চিঠিখানাকে অদৃশ্য করে ফেললো নদের চাঁদ বুঝেই উঠতে পারল না। শুধু তার মনে হলো সে যেরকম নদীর সঙ্গে খেলা করতে চায়, নদীও যেন তার সঙ্গে এই খেলায় যোগ দিয়েছে, আর সেই জন্যেই মুহূর্তের মধ্যে সে চিঠিখানাকে কোথায় অদৃশ্য করে দিয়েছে। 2 দিন ধরিয়া, এবার খেয়াল করো, 2 দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। একটু মমতাবোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তাহলে ওই যে প্রথম খেলাটা শুরু হয়েছিল, পকেট হাতড়ে একটা পুরনো চিঠি পাওয়া গিয়েছিল, সেইটাকে সে জলের মধ্যে ফেলে দিয়েছিল, এবং ওই যে ঘূর্ণিপাক দেওয়া জলের কোথায় যে চিঠিটা অদৃশ্য হয়ে গেল সে বুঝতেও পারল না। এই যে ফেনিল আবর্ত জলের, এই যে জলের প্রবল বেগে ধারক স্তম্ভে ধাক্কা দেওয়া, সেই জন্যই তাকে মনে হচ্ছিল যেন কোনো জীবন্ত অস্তিত্ব। তার সঙ্গে খেলা করবার জন্যেই নদের চাঁদ সেই পুরনো চিঠিখানা জলে ফেলে দিয়েছিল, এবং তার মনে হয়েছিল যে নদীটিও যেন তার সঙ্গে খেলায় যোগ দিতে চায়, আর সেই জন্যই চিঠিখানাকে তাড়াতাড়ি সে যেন কোথায় অদৃশ্য করে দিয়েছে, লুকিয়ে ফেলেছে। এবার এই খেলার মজায় মেতেছেন স্টেশন মাস্টার ভদ্রলোক নিজে। সে কি করেছে? সে 2 দিন ধরে
তার স্ত্রীকে একটা চিঠি লিখেছে। বাইরের এই যে বর্ষণ ক্লান্ত যে আবহাওয়া, বর্ষণ ক্লান্ত যে পরিবেশ, তার সঙ্গে মিলিয়ে মনের বিরহ বেদনা প্রকাশ করে নদের চাঁদ তার বউকে 2 দিন ধরে একটা 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল। কি হচ্ছে তাহলে? আমরা কি দেখতে পাচ্ছি? যে 5 দিন অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে। 5 দিন নদের চাঁদ নদীকে দেখতে পায়নি। এই 5 দিন যে টানা বৃষ্টি হয়েছে, বাইরে এই যে বর্ষণ ক্লান্ত পরিবেশ, তার সঙ্গে তাল মিলিয়ে, তার সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ 2 দিন ধরে তার বউকে বিরহ বেদনাপূর্ণ একটা চিঠি লিখেছিল। সেই বিরহ বেদনাপূর্ণ চিঠিখানি ছিল 5 পৃষ্ঠা ব্যাপী। চিঠিখানা এখনো ডাকে ফেলা হয়নি, পোস্ট করেনি নদের চাঁদ। কিন্তু এখন যখন একটা পুরনো চিঠি জলে ফেলে সে নদীর সঙ্গে খেলায় মেতেছে, সেই খেলাটা থামাবার আর কোনো ইচ্ছেই তার নেই। নদীর সঙ্গে এই খেলাটা চালিয়ে যাবার লোভে এরপর নদের চাঁদ কি করছে? একটু মায়া হচ্ছে বটে, কিন্তু তা সত্ত্বেও নিজের স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠা ব্যাপী সেই বিরহ বেদনাপূর্ণ চিঠিখানির একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়ে সে ওই জলে ফেলছে। আর উন্মত্ত সেই জলস্রোত যে ফেনিল আবর্ত তৈরি করেছে, সেই ঘূর্ণিপাকের মধ্যে প্রত্যেকটা পাতা চোখের পলক ফেলতে না ফেলতেই কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। এরকমভাবেই সময়টা যে কোথা দিয়ে বয়ে যাচ্ছে সেটা কিন্তু নদের চাঁদ টেরও পাচ্ছে না। তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ! ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। তাহলে খেলা করছে নদের চাঁদ, চিঠির পাতা ছিঁড়ে ছিঁড়ে তার 4 বছরের চেনা নদীর সঙ্গে সে খেলা করছে। এই খেলা করতে করতেই হঠাৎ নামলো বৃষ্টি। মাত্র ঘণ্টা 3 বিশ্রাম নিয়েছিল মেঘ, তারপরেই আবার শুরু হলো মুষলধারায় বর্ষণ। নদের চাঁদ ব্রিজের সেই ধারকস্তম্ভটিতে বসে বসেই ভিজতে লাগলো, উঠল না। একটা সময় এমন হলো যে নদীর জল থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠতে লাগলো, আর তার সঙ্গেই বৃষ্টির ঝমঝম শব্দ মিলে এমন একটা অশ্রুতপূর্ব মানে যে ধরনের আওয়াজ আগে কখনো শোনা যায়নি। তাহলে একদিকে নদীর প্রবল জলোচ্ছ্বাসের আওয়াজ, আর তার সঙ্গেই মিশছে বৃষ্টির ঝমঝম শব্দ। সব মিলে এমন একটা ভয়ঙ্কর সঙ্গত তৈরি করছে যে একটু আগে পর্যন্ত নদের চাঁদের মনে যে ছেলে মানুষের আমোদটা ছিল, সেই ছেলে মানুষের আমোদটা কিন্তু আর থাকছে না। বরং তার মনে হচ্ছে যে এই ভয়ঙ্কর মধুর আওয়াজ শুনতে শুনতে যেন সর্বাঙ্গ অবশ হয়ে যায়, অবসন্ন হয়ে যায়। মনে আর কোনো ভাবনা চিন্তা থাকে না, কোনো কাজ করবার প্রবৃত্তিও হয় না। এমনই অদ্ভুত, ভয়ঙ্কর, অথচ এমনই অপ্রতিরোধ্য আকর্ষণ সেই আওয়াজের যে উঠতেও পারছি না। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল।
তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। তাহলে সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে রয়েছে, কারণ নদীর প্রবল জলোচ্ছ্বাসের আওয়াজ তার সঙ্গে বৃষ্টির এক টানা ঝমঝম আওয়াজ মিলে যে একটা ভীষণ মধুর শব্দ সৃষ্টি করেছে, তাতে যেন তার চেতনা সমস্ত অবসন্ন হয়ে গেছে, অবশ হয়ে গেছে। কতক্ষণ সে বসে আছে সে জানে না। দিনের আলো ক্রমশ সন্ধ্যের আবছা অন্ধকারের দিকে গড়াচ্ছে। নদের চাঁদ কিন্তু বসেই আছে। মাঝখানে একবার অল্প সময়ের জন্য বৃষ্টি একটুখানি থেমেছিল বটে, কিন্তু এখন আবার মুষলধারায় সেই বৃষ্টি আরম্ভ হয়েছে। নদের চাঁদ কিন্তু বসেই আছে আচ্ছন্নের মতো। এমন সময় হঠাৎই ব্রিজের ওপর দিয়ে ঝমঝম করে একটা ট্রেন চলে যাবার আওয়াজে সে যেন আকস্মিকভাবে চেতনা ফিরে পাচ্ছে, বেদনাদায়ক চেতনা। অর্থাৎ সে একটা ঘোরের মধ্যে ছিল, সেই ঘোর কেটে বাস্তব জগতে ফিরে আসবার যে চেতনা, সেই বেদনাদায়ক চেতনাটা যখন আসছে নদের চাঁদের, তখন সে অতি কষ্টে উঠে দাঁড়াচ্ছে। কারণ সেই চেতনা তাকে কিছুক্ষণের জন্য দিশেহারা করে দিয়েছে যে কেন সে এখানে বসে আছে এতক্ষণ ধরে। খেয়াল করবে এই জায়গাটা। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন? হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। তাহলে এবার কি হচ্ছে ভালো করে একবার জায়গাটা দেখো তো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এতক্ষণের ছেলে মানুষের আমোদ সেটা তো কেটে গেছে অনেকক্ষণ। আচ্ছন্নের মতো হয়ে আছে নদের চাঁদ। সেই আচ্ছন্ন ভাব যখন কাটছে তখন বেদনাদায়ক একটা চেতনা তাকে দিশেহারা করে দিচ্ছে যে সে এখানে কেন বসে আছে, কিসের আকর্ষণে বসে আছে। আর যখনই এই প্রশ্ন মনের মধ্যে জাগছে তখনই খুব ভয় করতে লাগছে নদের চাঁদের। কারণ ওই যে ক্ষেপে যাওয়া নদী, ওই যে তার বিশাল বিশাল ঢেউ, ওই যে তার উন্মত্ত জলরাশির ফেনিল আবর্ত, সেই সমস্ত কিছু মিলেমিশে নদের চাঁদের এই ভয়। সে ভাবছে হোক না এই ধারক স্তম্ভটা ইট বালি সিমেন্ট লোহা ইত্যাদিতে তৈরি, এই যে ব্রিজ, এই ব্রিজটাও তো কম শক্তিশালী নয়। সেই ব্রিজের এত কাছে বসে থাকাটা তার উচিত হয়নি। কারণ যে নদী এমনভাবে ক্ষেপে গেছে সেই নদীকে আর বিশ্বাস করা যায় না। সে তার প্রচণ্ড উন্মত্ত গতি নিয়ে এই ব্রিজ এবং ব্রিজের উপরকার ধারক স্তম্ভ ভেঙে ফেলতে কতক্ষণ। সুতরাং এখন যে ভয়টা করছে নদের চাঁদের সেটা কিন্তু তার এই চিরচেনা নদীকে নিয়েই, যে হোক না এই ব্রিজ খুব শক্ত সমর্থ, লোহা লক্করে গড়া ব্রিজ, ইট বালি সিমেন্টের তৈরি তার ধারক স্তম্ভগুলো, কিন্তু যে নদী এমনভাবে ক্ষেপে যেতে পারে সে নদী তো যে কোনো মুহূর্তে সমস্ত ব্রিজ ধারক স্তম্ভ বাঁধ সব কিছু ভেঙে নিয়ে গুঁড়িয়ে চলে যেতে পারে। সুতরাং সেই ব্রিজে নদীর এত কাছাকাছি বসে থাকাটা নদের চাঁদের উচিত হয়নি। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। তাহলে কি ভাবছে নদের চাঁদ? অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যে। নদের চাঁদ
আচ্ছন্নতা কাটিয়ে ধীরে ধীরে উঠছে ধারক স্তম্ভ থেকে এবং ব্রিজের উপরকার রেল লাইন ধরে সে ফিরে আসছে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে। একটা ঘোরের মধ্যে আছে সে, একটা ভাবনার ঘোর। কি সেই ভাবনা? নদীর বিদ্রোহের কারণটা সে বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে মানুষ তথা যন্ত্র সভ্যতা তার শক্তিকে কাজে লাগিয়ে নদীর স্বাভাবিক গতিকে বেঁধে ফেলতে চায়, নদীর ওপরে বাঁধ আর ব্রিজ তৈরি করে। নদীও চায় তার স্বাভাবিক গতিটা ফিরে পেতে। সেই জন্যেই আজকে সে উন্মত্ত হয়ে উঠেছে, আজকে সে ক্ষেপে উঠেছে যে তার প্রবল জলপ্রবাহ দিয়ে এই ব্রিজ, এই বাঁধ সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে সে তার স্বাভাবিক গতিতে বয়ে যাবে। কিন্তু পারবে কি? কে ভাবছে এই কথাটা? নদের চাঁদ। নদীর প্রতি সহমর্মিতা থেকে সেই কথাটা ভাবছে যে যদি আজকে নদী তার প্রবল বেগে সমস্ত বাঁধ ব্রিজ ভেঙে চুরমার করে তার স্বাভাবিক গতিতে বয়ে যেতে সক্ষমও হয়, তাহলেও চিরকাল কিন্তু পারবে না। কারণ আজ বাদে কাল মানুষ আবার বাঁধ দিয়ে আবার ব্রিজ তৈরি করে নদীর সেই স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দেবে। তখন এই যে ভরাভর্তি নদী, এই যে বর্ষণপুষ্ট পরিপূর্ণ যে নদী, সেই নদীর তার দেশের গ্রামের ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে বেশি সময় লাগবে না। এটাই যন্ত্র সভ্যতার আস্ফালন, এটাই যন্ত্র সভ্যতার ক্ষমতার দম্ভ। স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? তাহলে এতদিন ধরে স্টেশন মাস্টার স্টেশনের কাছে এই নতুন রং করা ব্রিজটির জন্য গর্ব অনুভব করে এসেছে যে হ্যাঁ, এই ব্রিজটা তৈরি হয়েছে বলেই সে সেই ব্রিজে যেতে পারছে, সেই ব্রিজে ধারক স্তম্ভে বসে সে তার প্রিয় নদীটিকে দেখতে পারছে রোজ। কিন্তু আজ তার মনে হচ্ছে আদৌ কি এই ব্রিজের কোনো প্রয়োজন ছিল? কারণ যদি এই ব্রিজ না থাকতো, যদি এই বাঁধ না থাকতো, তাহলে নদী তার স্বাভাবিক গতিতে তার মুক্ত ছন্দে প্রবাহিত হয়ে যেতে পারত। কিন্তু মানুষ তথা যন্ত্র সভ্যতা তার ক্ষমতার আস্ফালন দেখাতেই তারা কি করেছে? এই নদীর ওপর ব্রিজ তৈরি করেছে, তারা নদীকে বেঁধে ফেলেছে। আর সেই জন্যেই আজকে নদী উন্মত্ত হয়ে উঠেছে, সমস্ত কিছু ভেঙে চুরে সে তীব্র বেগে প্রবাহিত হতে চাইছে। তাই নদের চাঁদ ভাবছে আদৌ কি কোনো প্রয়োজন ছিল এই ব্রিজটার? এই ব্রিজ যদি না থাকতো তাহলে তো নদী তার স্বাভাবিক গতিতে বয়ে যেতে পারত। তাহলে খেয়াল করো, নদের চাঁদ এখানে প্রশ্ন করছে, স্পর্ধিত প্রশ্ন করছে যন্ত্র সভ্যতাকে। এরপরে কি হচ্ছে? বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট্ট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে। অর্থাৎ যন্ত্র সভ্যতা চিরকাল এইভাবে প্রকৃতির শক্তিকে বন্দি করেছে, প্রকৃতির শক্তিকে সে দাস হিসেবে কাজে লাগিয়েছে এবং প্রকৃতির শক্তিকে সে চিরকাল বশীভূত করে রেখেছে। যারাই যন্ত্র সভ্যতার উপযোগিতার বিষয়ে প্রশ্ন তুলেছে, তাদের সেই স্তম্ভিত প্রশ্নকেও গুঁড়িয়ে দিয়েছে এই যন্ত্র সভ্যতা। এখানে যেরকম যন্ত্র সভ্যতার বিরুদ্ধে স্পর্ধিত প্রশ্ন করেছিল নদের চাঁদ, যার পরিণাম হলো কি যন্ত্র সভ্যতা এই প্রশ্নটাকে কিন্তু সহ্য করল না। সেই জন্যেই যখন নদের চাঁদ আনমনে হাঁটছে
রেলের ব্রিজ ধরে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে, তখনই পেছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তারই কর্মক্ষেত্র সেই ছোট্ট স্টেশনটির দিকে, যেখানে আজ 4 বছর ধরে নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে। অর্থাৎ এটাই হচ্ছে গল্পটার মূল উপজীব্য বিষয়, যে যুগে যুগে কালে কালে যন্ত্র সভ্যতা এইভাবেই প্রাকৃতিক শক্তিকে তার বশ্যতা স্বীকার করাবে, তাকে কাজে লাগাবে, তাকে বন্দি বানিয়ে রাখবে। আর যারা যন্ত্র সভ্যতার বিরুদ্ধে প্রশ্ন করবে তাদেরকেও ভেঙে গুঁড়িয়ে দিতে যন্ত্র সভ্যতার কিন্তু বিলম্ব হবে না, কালমাত্র দেরি করবে না যান্ত্রিক সভ্যতা। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই পড়াটার ওপরে ভিত্তি করে আমরা যদি গল্পের নামকরণে যাই, আমরা প্রথমেই যেটা আলোচনা করে নেব যে গল্পের নামকরণ সাধারণভাবে 3 দিক থেকে করা যেতে পারে: চরিত্রধর্মী, বিষয়ধর্মী আর ব্যঞ্জনাধর্মী। এখানে বোঝাই যাচ্ছে যে চরিত্রের নামে নামকরণ করা হয়নি, তাহলে কি বিষয়ধর্মী? অর্থাৎ নদীর এই যে ফুলে ফেঁপে ওঠা, এটাই তো মূল বিষয়। কিন্তু খেয়াল করো, এই বিষয়ের আড়ালে একটা ব্যঞ্জনা কিন্তু আছে, অর্থাৎ নদীর বিদ্রোহ। নদী তার এই যে ক্ষেপে যাওয়া, তার এই যে ফুলে ফেঁপে ওঠা জলরাশি, এটা আসলে তার বিদ্রোহ। মানুষের তৈরি এই যে সভ্যতা, এই যে যন্ত্র সভ্যতা, তার বিরুদ্ধে তার প্রতিবাদ। সে এই বাঁধ, এই ব্রিজ সমস্ত কিছুকে ভেঙে তার স্বাভাবিক গতিতে বয়ে চলতে চায়। যন্ত্র সভ্যতা তা হতে দেবে না। বারবারই সে নদীকে তথা প্রাকৃতিক শক্তিকে তার ক্ষমতা বলে এইভাবেই বন্দি করে রাখবে, এইভাবেই বশীভূত করে রাখবে। সুতরাং সাজেস্টিভ, অর্থাৎ বিষয়টা তো আছেই, বিষয়ের অন্তর্গত যে গূঢ় সত্য সেটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সুতরাং আমরা এখানে করতেই পারি গল্পের মূল সত্য। কি বলতে চেয়েছেন লেখক? গল্পের মূল সত্যটা কি? সেটা হচ্ছে যুগে যুগে মানুষ তথা যন্ত্র সভ্যতা প্রাকৃতিক শক্তিকে বশীভূত করে তার কাজে ব্যবহার করে এসেছে। আর যারা এই যন্ত্র সভ্যতাকে প্রশ্ন করেছে, তাদের সেই স্পর্ধা যন্ত্র সভ্যতা সহ্য করেনি। তাদেরকেও ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিয়েছে। ক্লিয়ার সবার কাছে? এবারে যেটা আমি বললাম, নামকরণ সম্পূর্ণ ব্যঞ্জনাধর্মী,
নামকরণ সম্পূর্ণ ব্যঞ্জনাধর্মী ও সার্থক। সাজেস্টিভ নামকরণ। যে নদীর বিদ্রোহ বলতে এখানে কি বোঝানো হয়েছে? শুধু সেই একটা নদীর বিদ্রোহ কিন্তু নয়, বরং প্রাকৃতিক শক্তির বিদ্রোহ। যারা এই যন্ত্র সভ্যতার হাত এড়িয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায়, আর তাদের সেই স্বাভাবিকত্বকে বারবারই ক্ষুণ্ণ করে, খর্ব করে এই যন্ত্র সভ্যতা। ক্লিয়ার সবার কাছে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। আমার এর পরবর্তী ভিডিওতে এই গল্পের ওপরে ভিত্তি করে ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ, আরও কিছু শর্ট কোয়েশ্চেন্স আমি আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক, সেখান থেকেই তোমরা সেগুলো পেয়ে যাবে। কেমন? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে ভিডিওগুলো যখন পোস্ট হবে তোমরা সেগুলো পেয়ে যাও। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ ক্লাস।